কলকাতার মা ফ্লাইওভার তো আপনারা অনেকেই চেনেন। মা ফ্লাইওভার হলো সেই জায়গাটা বা সেই উড়ালপুল যেটা ইএম বাইপাসের সাথে পার্ক সার্কাসের যে 7 ক্রসিং রয়েছে সেটাকে কানেক্ট করে। তো এই মা ফ্লাইওভারের উপর দিয়ে প্রত্যেক দিন প্রচুর গাড়ি যাতায়াত করে, এবং আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা কিন্তু এই মা ফ্লাইওভারেই একটা ভয়ঙ্কর ঘটনা একবার ঘটে গেছিল, সেটাই আমি বলবো। সময়টা কিন্তু খুব বেশি রাত নয়, মাত্র 11:15। কলকাতার মতো একটা শহরে রাত 11:15 এমন কিছুই কিন্তু রাত নয়। সেইখান দিয়েই কৌস্তব বাইক চালিয়ে বাড়ি ফিরছিল কাজ থেকে। দিনটা ছিল শুক্রবার। অন্যান্য দিনের মতোই ও বাইক চালিয়ে ফ্লাইওভার দিয়ে আসছে। হঠাৎ করেই একটা বাইক ওর সামনে দিয়ে খুব স্পিডে পাস করে, মানে ওর পিছন থেকে বাইকটা খুব স্পিডে আসে, কিন্তু ওকে ক্রস করার পরই বাইকটার স্পিড একদম কমে যায় হঠাৎ করেই। এবং ও যখন খেয়াল করে যে ওর পিছন দিয়ে একটা বাইক খুব জোরে এসে হঠাৎ করেই বাইকের স্পিডটা কমে গেল, ও তাকিয়ে দেখে যে একটি ধূসর কালারের টি শার্ট পরা কেউ একজন বাইকটা চালাচ্ছে। এবং এরপরে ও যে জিনিসটা দেখে সেটা দেখে ওর হাত কেঁপে যায়, এবং খুব অল্পের জন্য একটি গাড়িতে ধাক্কা মারতে মারতে ও কোনো রকমে বেঁচে যায়। যেহেতু সেই সময় মানে ও ফ্লাইওভার থেকে নামছিল এবং সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে যায়। যদি সেদিন ওখানে সিগন্যালে গাড়ি না দাঁড়িয়ে যেত, সেদিন কিন্তু ওর একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়তো হয়ে যেত। তো আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে ও কি এমন দেখে যার জন্য ওর হাত কেঁপে যায়, ওর নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকে। ও দেখে ওই ধূসর কালারের টি শার্ট পরে যে বাইক চালাচ্ছে তার গলার উপরে মাথাটা নেই, গলা থেকে পা পর্যন্ত রয়েছে, এবং কেউ সেই বাইকটা চালাচ্ছে কিন্তু মাথার কাছটা সম্পূর্ণ ফাঁকা। এমন নয় যে ওই ফ্লাইওভারে সে সময় অন্য কোনো গাড়ি ছিল না, তা কিন্তু নয়, গাড়ি ছিল, খুব বেশি না হলেও বেশ কিছু গাড়ি ছিল, এবং সময়টা ওই যে বললাম 11:15। এটা দেখার পরে ওর সারা শরীর দিয়ে একটা বিদ্যুৎ খেলে যায়। এবং এইরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখার পরে স্বাভাবিকভাবে প্রথমেই মানুষ খুব শক পায়। ওর কাছে ওটা খুব শকিং ছিল, এবং ওর হাত কেঁপে যায়, এবং কাঁপতে কাঁপতে ও যখন আরেকবার তাকায় তখনও কিন্তু সেম জিনিসটাই দেখে, যে বাইকটা যে চালাচ্ছে তার গলার উপরে কীরকম একটা লাল লাল মতো, কিন্তু মাথাটা নেই। এবং এরপরে যখন ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ধাক্কা মারতে মারতে কোনো রকমে ও ব্রেকটা চেপে দুর্ঘটনাটাকে এড়ায়, তারপরে যখন ও চোখটা বন্ধ করার পরে পিটপিট করে যখন চোখটা একটু খুলেছে, তখন দেখো ওই বাইকটা কোথাও নেই। এবং একটা মুহূর্তের জন্য ওর মনে হয় যে নিশ্চয়ই এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট ও দেখছে আশপাশটা একদম স্বাভাবিক, গাড়ি যা সিগন্যাল হয়েছে গাড়ি থেমে গেছে, অন্যান্য আরও 2-1 বাইক আরোহী ছিল তারা নর্মাল, বাকি যারা গাড়ি চালাচ্ছে সবাই নর্মাল। মানে একটা যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে সেখানে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেরকম কিছুই নেই। এবং ও বুঝতে পারলো যে এরকম কোনো ঘটনা অ্যাকচুয়ালি ঘটেনি। আর ওই বাইক আরোহী বা বাইক সহ কোথায় গেলেন ও কিন্তু আর দেখতে পেল না। যাই হোক, সেখান থেকেও আরও 15 মিনিট মতো ওর বাড়ি বাইকে লাগে। এবং ও যেটা লিখেছে কৌস্তব, যে ওই 15 মিনিট যে কীভাবে বাইক চালিয়েছে সেটা ওই একমাত্র জানে। ওর সারা শরীর দিয়ে প্রবল ঘাম আসতে থাকে। সময়টা ছিল 2024 সালের নভেম্বর মাস। যথেষ্ট ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর বাইক চালালে বুঝতেই পারছেন হাওয়া লাগে, ঠান্ডা হাওয়া। কিন্তু ওই ঠান্ডা পরিবেশেও ও দরদর করে ঘামতে থাকে, এবং কোনো রকমে ও বাইকটা চালিয়ে বাড়ি অবধি আসে। এরপরে ওর সাথে কী ঘটনা ঘটেছিল ওই মা ফ্লাইওভারে ওই দৃশ্য দেখার পরে, সেটাই কিন্তু আজকের ঘটনা। আমি সকলকে রিকোয়েস্ট করবো কেউ কোথাও যাবে না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। যথেষ্ট ভয়ের ঘটনা, শুধু এটুকুই বলবো। বাকিটা যত আপনারা শুনবেন তত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা এনজয় করছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের বা আপনাদের পরিচিত কারোর জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন।
তার জন্য আপনাদেরকে আমাদের ডেসক্রিপশনে যেতে হবে চ্যানেলে, দেখবেন সেখানে ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারে। আর একটা হাম্বেল রিকোয়েস্ট রাখবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। এবারে চলে যাবো আমি মূল ঘটনায়। মূল ঘটনা বলার পরে আমি বলবো আপনাদেরকে আজকে যে একটা করে যে আমি ইমেল আপনাদেরকে পড়ে শোনাই, যেখানে মানুষ তাদের কিছু বর্তমান বা অতীতের কিছু অবস্থা সম্পর্কে জানায়, সেই ইমেলটা আমি আপনাদের কাছে পড়ব। তো চলুন চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনা আমাকে কৌস্তব লিখে পাঠিয়েছে। এবং ইন্ট্রোডাকশানে আমি যেরকম বললাম, ও ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। এই ঘটনাটা ঘটেছিল 2024 সালের নভেম্বর মাসে। ও রোজই অফিস যেত। অফিস ছিল সোম থেকে শুক্রবার পর্যন্ত। এবার শুক্রবারের পরে যেহেতু দুদিন ছুটি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতো, বিশেষত মাসের 1 থেকে 15 তারিখ অবধি শুক্রবার দিনটা ওর একটু হেকটিক যেত, খুব বেশি কাজের প্রেশার থাকতো। এবার ও কী করতো, শুক্রবার দিনই মানে একটু কাজের যেহেতু বেশি প্রেশার থাকতো, ওর ফিরতে একটু দেরি হতো। আর ও চেষ্টা করতো শুক্রবার কাজগুলো করে নেওয়া, নাহলে স্যাটারডে সানডে আবার ওকে কাজে বসতে হবে, তো সেটা ওর খুব একটা পছন্দ ছিল না। তো সেই জন্য শুক্রবারটা ওর ম্যাক্সিমামই দেরি হতো, বিশেষত 15 তারিখের আগে তো দেরি হতোই হতো। তো সেই দিনও নর্মাল ওর কাজের প্রেশার ছিল। এবার ও যখন অফিস থেকে বেরোয়, তখন ওই ধরুন 10টা 20-25 এরকম বাজে, ও বাইকে করে বাড়ি যাচ্ছে। তো ওদের বাড়িতে ওর মা আর ও থাকে, ওদের দোতলা বাড়ি এবং নিচে 2টো ঘর, ওপরে 2টো ঘর। ওর আর ওর মায়ের সংসার। ওর মাও এক জায়গায় চাকরি করতেন তখন, মানে বর্তমানে আর কি ওনার মা রিটায়ার করে গেছেন। ওনার বাবা বেশ অনেক বছর আগেই গত হয়েছেন। এবার সেদিনও ও ফিরছে এবং সময়টা ওই যে বললাম 11:15 বাজে। ও যখন বাইক নিয়ে মা সেতুর প্রায় মাঝখান মানে মধ্যবর্তী জায়গা থেকেও আরেকটু ছাড়িয়ে গেছে, সেই সময় ও দেখছে, মানে ও খেয়াল করে যে কেউ একজন ওর বাইকটাকে ওভারটেক করে আর কি, খুব স্পিডে, মানে ভীষণ রকম স্পিডে ওভারটেক করে ওকে ওর বাদিক থেকে। এবং ওকে ওভারটেক করার পরই বাইকটা স্পিড মানে ড্রাস্টিক্যালি কমে যায়, একদম মানে স্পিডটা কম করে দেয়। এবং হঠাৎ করে ধরুন আপনি বাইক চালাচ্ছেন, আপনার সামনে দিয়ে কেউ হুশ করে পাস করে গিয়ে হঠাৎ করে তার স্পিডটা কমে গেল, তো আপনার হঠাৎ করেই তার দিকে একটা চোখ পড়বে। তো সেম জিনিসটা হয়, ওর চোখ পড়ে এবং ও দেখে ওরকম একটা ভয়ঙ্কর দৃশ্য। ধূসর কালারের কেউ টি শার্ট পরে রয়েছে, তার গলার মানে ওপরটা এরকম লাল লাল মতো, মানে ও এক ঝলকে যতটুকু দেখেছে, কিন্তু মানে ধর থেকে মাথা আর নেই, ধর অবধি শরীরটা, আর মাথা নেই। এটা দেখেও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তখন জাস্ট ওর বাইকটা কেঁপে যায় এবং ওর হাতও কেঁপে যায়। এরপরে যখন আর একবার ওর চোখ পড়ে, তখনও কিন্তু সেম জিনিসটা দেখে এবং এটা দেখার পরে ও না আর চোখটাকে খোলা রাখতে পারেনি। ওর ভয়ে শিহরণে ওর সারা শরীর দিয়ে মনে হচ্ছে একটা বিদ্যুৎ খেলে গেল এবং সেই সময় ও আর বাইকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং ওর ঠিক মনে নেই সেই মুহূর্তে ঠিক কী ঘটনা ঘটে। এবং ও দেখে একটা গাড়িকেও ধাক্কা মারতে মারতে, মানে একদম গাড়িটা থেমে গেছে, সিগন্যাল পড়ে গেছে, যেহেতু মানে ওই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, এবং ওখানে কোনো রকমে ও বাইক মানে একদম মানে এক চুল হয়তো ডিস্টেন্স ছিল ওই গাড়িটার সাথে ওর বাইকের চাকার। ও মানে কোনো রকমে ভগবানের কৃপাতে বলুন বা যেভাবেই বলুন, ও বাইকের ব্রেকটা কষতে পারে আর কি এবং দুর্ঘটনাটা এড়াতে পারে। এবং সেই সময় ও যেটা লিখেছে ইমেলে, যে ওর হাত পা পুরো ঠক ঠক করে কাঁপছে, ওর প্রচণ্ড ভয় লাগছে এবং সেই মুহূর্তে মানে এদিক ওদিক তাকাচ্ছে যে কোনো কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, বা কিছু কোনো পুলিশ টুলিশ যাতায়াত করছে কিনা, কী হয়েছে ব্যাপারটা। মানে ও তখনও ভাবছে যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কি, কিন্তু ও দেখছে সব কিছু খুব নর্মাল। এবং ও দেখলো, মানে লাস্টবারও যখন দেখেছে, মানে চোখটা খুলে পিটপিট করে, তখনও দেখেছে ওই বাইকটা ওর সামনেই ছিল, কিন্তু এখন দেখছে বাইকটা কোথাও নেই।
এবার যদি কোনো দুর্ঘটনাও ঘটে থাকে, সেই বাইক নিয়ে তো সে তো পড়ে থাকবে রাস্তায়, বা কিছু তো একটা থাকবে, কেউ আর ও ছাড়া আর কেউ তো দেবে, তাদের উপর মধ্যে তো একটা কিছু ইম্প্যাক্ট হবে। একটা যখন দুর্ঘটনা ঘটে বা কিছু হয়, সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে, প্রচুর লোকজন পাশে দাঁড়িয়ে যায়, কিছুই হয়নি, সব কিছু নর্মাল। এবার এইটা না ও না ঠিক বুঝতে পারে না। এরপরে সিগন্যাল খুলে যায় এবং ওই মানে ওর হাত পা কাঁপছে, তবুও কোনো রকমে গাড়িটা তো চালাতে হবে, বাড়ি তো পৌঁছতে হবে। তো খুব মানে একদম প্রচণ্ড খারাপ কন্ডিশন ওর হয়ে যায় এবং ও বুঝতে পারছে না ও কী দেখলো এবং কেন দেখলো। ও আবারও বোঝার চেষ্টা করে যেটা আমি কী দেখলাম, আমি কি ঠিক দেখেছি। এবার এক ঝলক যখন ও প্রথমে দেখেছিল, হতে পারে সেটা ওর কোনো ভুল দেখেছে বা কিছু, যদিও ভুল দেখার এখানে কোনো সিন নেই, কিন্তু এটা একবার নয় দুবার দেখেছে, ফলে এখানে ভুল হওয়ার কিন্তু কোনো চান্সই নেই, সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ও না তারপরেও বারবার সামনে তাকাচ্ছে, পিছনে তাকাচ্ছে, যে কিছু কি এরকম ঘটনা ঘটেছে নাকি, ও দেখছে না। এবার ওর আর একটা কলিগ, সেও কিন্তু ওই মা ফ্লাইওভার দিয়ে যাতায়াত করে। ও বাড়িতে এসে তাকে একটা ফোন করেছে। কেন ফোন করেছে তার কারণ হচ্ছে যে ও বেরোনোরও মানে ওই যে কলিগ ছিল সে আর ও মাঝে মধ্যে একসাথেই বেরোতো। এবার অন্য যে কলিগ সে আবার ওরও পরে বেরিয়েছে। এবার ও জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি তো আজকেও ফ্লাইওভার দিয়ে এসছো, মা ফ্লাইওভারে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে? বলছে না, সেরকম তো কিছু দেখলাম না, তুমি বেরোনোর আমি 10-15 মিনিট পর অফিস থেকে বেরিয়েছি, আমিও তো ফ্লাইওভার দিয়ে এলাম, কোনো কোথাও তো কিছু হয়নি। তো তখন ভাবছে যে তাহলে ব্যাপারটা কি হলো। ও নিজে ওরকম একটা জিনিস দেখলো, অথচ মুহূর্তের মধ্যে দেখছে ওরকম কিচ্ছু নেই। ও তাকাচ্ছে আশেপাশে, কাউকে দেখেনি। ওই ধূসর টি শার্ট পরা যে ছিল সে কোথায় যে মিলিয়ে গেল, ভিড়ের মধ্যে যে কোথায় চলে গেল। এবং ওই দৃশ্য যদি অন্য কেউ দেখে, সেও প্রচণ্ড ভয় পেয়ে যাবে, প্রচণ্ড একটা ইম্প্যাক্ট আসবে। কিন্তু ও দেখছি কিছুই কারোর হলো না, মানে ও ছাড়া মনে হলো যেন আর কেউ দেখতেই পায়নি। এবং ও নিজেও কিন্তু ওই দুবারই ও দেখেছিল, তারপর কিন্তু আর দেখতে পায়নি। এবার ও না নিজে খুব কনফিউজড হয়ে যায় যে কী দেখলাম আমি এবং কেনই বা দেখলাম। কোনো উত্তর নেই। যাই হোক, তো ওই সময় নভেম্বর মাসে ও সাধারণত মানে খুব গরমকালে ও কী করে, অফিস থেকে এসে স্নান করে, এটা অনেকেই করে। কিন্তু শীতকালে বা ঠান্ডা পড়লে তখন তো আর করে না। বাট সেদিন ওর এত ভয় লেগেছে, ওই যে বললাম দরদর করে ঘামছিল, ও বাড়িতে এসে একদম স্নান করে। তো ও লিখেছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আমার যে সেদিন মানে আমি কী ভয় পেয়েছি, মানে আমি হয়তো সারা জীবনে কোনোদিন এরকম ভয় পাইনি। এবং আমি যে এরকম কিছু দেখতে পারি সেটা আমি মানে নিজের চোখে যদি না দেখতাম, আমাকে যদি অন্য কেউ ঘটনাটা বলতো, আমি হয়তো একদম মানে হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সেই দিন আমি নিজে যে জিনিস এক্সপেরিয়েন্স করেছি, দুবারে তো মানুষ ভুল দেখতে পারে না। তুই বলছে আমি খেতে পারিনি, উনি স্বাভাবিক এরকম একটা জিনিস দেখার পরে বলছে খুব খিদে পেয়েছিল। এবং যেহেতু ওনার মা বাড়িতে শুক্রবার স্যাটারডে সানডে 3 দিন ওদের বাড়িতে বেশ একটু ভালো মন্দ রান্না হয়, তো ও সেজন্য বাইরে কিছু খায়ও নি সেদিন, যে বাড়িতে এসে ভালো করে খাবে বলে। কিন্তু ওর সেদিন এতটাই শরীর খারাপ লাগে যে ও কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে ও ওপরের ঘরে চলে আসে। এবার ওদের ওই যে বললাম নিচে 2টো ঘর, ওপরে 2টো ঘর, ওদের বাড়িটা খুব একটা বড় নয়, ছোটোই ঘরগুলো। তো ওর মা কি করেন, মোটামুটি রাতের বেলা 11:30-12টা অবধি টিভি দেখেন। আর ওনার মাসি পাশেই থাকে, মানে ওই এপাড়া ওপাড়া বলা যেতে পারে। তো মাঝে মধ্যে ওনার মাসি আসে, ওর মাসি অনেক রাত অবধি গল্প করে, টিভি দেখে। আর যেহেতু কৌস্তবের রাতের বেলা মিটিং থাকে, ওর কিছু পড়াশুনো থাকে, বা ও হয়তো নিজের ঘরে মুভি দেখে, তো সেই জন্য ওপরের ঘরে থাকে। তোর মাকে বলে যে না মা আজকে ভাল লাগছে না, তুমি রেখে দাও ফ্রিজে, আমি কালকে খাবো বলে ও একদম অল্প একটু সামান্য খাওয়া দাওয়া করে ও উপরে চলে আসে। এবং ওর সেদিন এতটা ভয় লাগে যে ও ভাবে যে আমি আজকে লাইট জ্বালিয়েই শোবো। এবার সাধারণত ও কী করে, শুক্রবার রাতে একটু দেরি করে শোয়ে, একটু হয়তো মুভি দেখে, বা ওর হয়তো কিছু ইউটিউবে কোনো ভিডিও দেখলো, বা ও হয়তো কোনো গেম খেললো, এইরকম আর কি। যেহেতু অফিস যাওয়ার তাড়া নেই, ওঠার তাড়া নেই, তো একটু নর্মালি রাত করেই শোয় শুক্রবার আর স্যাটারডে। এবার ওর না মানে প্রচণ্ড আর কি বাড়ি ফেরার পরেই
ও ভেবেছিল যে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, আমি রিল্যাক্স হয়ে যাব, কিন্তু নিজেকে কোনোভাবেই না রিল্যাক্স করতে পারছে না। ওর প্রত্যেক মুহূর্তে ওই দৃশ্যটা মনে পড়ছে, মানে চোখ খুলে থাকলে মনে পড়ছে, চোখ বন্ধ করলে মনে পড়ছে। সারাদিন কাজকর্ম করেছে, অবভিয়াসলি ও টায়ার্ডও ছিল, বাট ও লিখেছে যে ও কোনোভাবেই না ঘুমোতে পারছে না, মানে মানে বারবার ওই দৃশ্যটা ওকে হন্ট করছে। ওর আরও ভয় লেগে যায়, কি করবে? তো ও তখন একটা নেটফ্লিক্সে একটা মুভি চালিয়ে, ল্যাপটপে মুভি চালিয়েছে, জাস্ট টু ডাইভার্ট হিজ মাইন্ড। মানে ওর মানে শরীরে ক্লান্তি রয়েছে কিন্তু ঘুমোতে পারছে না, আবার যে ওর খুব মুভি দেখতে ইচ্ছে করছে তাও নয়, বাট যেহেতু ওর প্রচণ্ড ভয় লাগছে, ও কিছুতেই মানে দৃশ্যটা ওর চোখের সামনে থেকে যেন সরছেই না, তো সেটাকে ডাইভার্ট করার জন্যই ও মুভি চালায়। এবারে ও ওর ল্যাপটপে কিন্তু ফুল চার্জ ছিল। এবার ও যেটা লিখেছে যে মুভিটা হচ্ছে বা মুভিটা কিছুক্ষণ যখন ও দেখেছে, তারপরে হয় না যে একটা জিনিস হয়তো আমরা চালিয়ে দেখছি, প্রথমে হয়তো অতটা ইন্টারেস্ট থাকে না, বাট জিনিসটা হয়তো এতটা ইন্টারেস্টিং সেই মুভিটা বা সেই এপিসোডটা, যে আমাদের একটা ইন্টারেস্ট গ্রো করে যায়। তো ও প্রথমে মাইন্ড ডাইভার্ট করার জন্যই মুভিটা চালায়, কিন্তু দেখতে 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 ওর বেশ ইন্টারেস্ট এসে যায়। তো যখন মোটামুটি ইন্টারেস্ট নিয়েই দেখা শুরু করে, প্রায় মিনিট 20-25 হয়েছে মুভিটা চলছে, হঠাৎ করেই ও কী করেছে, ওর যে বেড ছিল, বেডের পাশে একটা টেবিল আছে, তো টেবিলে একটা জলের বোতল থাকতো। তো ও যখন জলের মানে দেখতে দেখতে কী করেছে, বসেছিল খাটে, তো টেবিলে হাত বাড়িয়েছে জলের বোতলটা নেবে বলে। এবার ও যেটা লিখেছে যে ম্যাডাম আমি এই ঘটনাগুলো আপনাকে ইমেলে লিখছি, আপনি এগুলো বলবেন, কিন্তু হতেই পারে, মানে উনি নিজেই আর কি লিখেছেন, এটা আমি বলছি না, যে হতেই পারে যে আপনার শ্রোতারা অনেকেই হয়তো বিশ্বাস করলো না, কিন্তু আমি এখানে এক বর্ণ বাড়িয়ে বলছি না, আমি স্পষ্ট দেখলাম যে আমার টেবিলের কাছে ওই সেম ধূসর কালারের টি শার্ট পরা কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং সে ওই জলের বোতলটা হাতে নিয়ে আছে, এবং আমি টেবিলের মানে টেবিলে যেহেতু আপনি ধরুন জানেন যে আপনার বেডসাইড টেবিলে আপনি জলের বোতল রাখেন, এবার আপনি যদি কোনো কিছু একটা দেখতে দেখতে আপনার হয়তো সাবকনসিয়াস মাইন্ড বা আপনি কোনো কিছু মানে অন্য কোনো কাজ করছেন, আপনার হাতটা তো টেবিলের দিকেই যাবে, তাই না? তো ওরকম ল্যাপটপের স্ক্রিনের দিকে ওর চোখ, এবার ও কী করেছে, হাতটা বাড়িয়ে জলের বোতলটা নেবে, এবং ও না মানে ওখানে হাতটা দিচ্ছে কিন্তু দেখছি জলের বোতলটা নেই। এবার ওর তখন ভাবছে জলের বোতলটা তো এখানেই ছিল, কোথায় গেল? তো এবার ও কী করেছে, ল্যাপটপের স্ক্রিন থেকে কিছুটা চোখটা সরিয়ে ও টেবিলের দিকে তাকিয়েছে, এবং টেবিলের দিকে তাকাতেই দেখছে টেবিলের সাইডে একটু উপর করে জলের বোতলটা রয়েছে, এবং তারপরে ও দেখে ওই ধূসর জামা পরা, টি শার্ট পরা আর কি, যার মাথার উপরে মানে গলার উপরে মাথার পোর্শনটাই নেই, দেখছে সে হাতে করে জলের বোতলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং এটা দেখে ও চিৎকার করে খাট থেকে মানে উল্টো দিকে খাট থেকেও নেমে পড়ে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ওর ঘরে কিন্তু লাইট জ্বলছে, এমন নয় যে লাইট অফ, অন্ধকারে কিছু দেখেছে বা অন্ধকারে কোনো কিছু হ্যালুসিনেট করেছে, তা কিন্তু একদমই নয়। এবং ও যখন চিৎকার করে খাট থেকে সরে পড়ে মানে নেমে যায় উল্টো দিক দিয়ে, তখনও দেখছে ঘরে ও ছাড়া আর কেউ নেই, জলের বোতলটা যথারীতি সাইড যে টেবিল রয়েছে সেখানে রয়েছে, এবং ও কিন্তু জলের বোতলটা হাতও দেয়নি, এবং পুরো ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা, কারণ ও ল্যাপটপটা হাতে ছিল, ও ল্যাপটপটাকে ধরাস করে বন্ধ করে ও খাট থেকে নেমে গেছে। এবং এত ভয় করছে, ওর এত ভয় করছে যে সেই মুহূর্তে নভেম্বর মাস, বুঝতেই পারছেন, বেশ ঠান্ডা ঠান্ডা, ঘরে ওর ফ্যানও চলছে না, তো ওর নিজের হার্টবিটটা পর্যন্ত শুনতে পাচ্ছে, কারণ ঘরটা পুরো নিস্তব্ধ। এবং এখানে একটা জিনিস ওর দৃষ্টি আকর্ষণ করে, এবং ওই যে একটা পার্টিকুলার জিনিস ওর দৃষ্টি আকর্ষণ করে, এবং সেই জিনিসটা দেখার পরে ওর ভয়টা আরও যাকে বলে 10 গুণ বেড়ে যায়। সেটা কি? ও দেখে যে টেবিলের উপরে জলের বোতলটা একদম এক্স্যাক্ট জায়গায় রয়েছে, বাট ও কিন্তু জলের বোতলটা টাচ করেনি, এবং খাটের সাথে যে ওর বেডসাইড টেবিলটা লাগানো তাও কিন্তু নয়। মানে ধরুন
একটা খাটের সাথে যদি একদম লাগানো অবস্থায় কোনো ছোট টেবিল থাকে যেটা অতটা স্টেবল নয়, তো খাট থেকে যদি কেউ ওঠে বা নামে বা খাট মানে গদিটাও যদি নড়ে বা কোনো রকমের নড়নচড়ন হয়, সেক্ষেত্রে কী হয়, টেবিলটাও যদি একসাথে অ্যাটাচ থাকে টেবিলটাও নড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটা খুব স্বাভাবিক সায়েন্স। কিন্তু ওর ঘরে ও যেটা লিখেছে কৌস্তব, যে ওর ঘরে খাটের সাথে টেবিলটা কিন্তু অ্যাটাচ নয়, টেবিলের খাটের মাঝখানে অ্যাটলিস্ট 6-7 ইঞ্চির গ্যাপ আছে। ও দেখে যে টেবিলে যে জলের বোতলটা রয়েছে সেখানে ফুল ভর্তি নয়, একটুখানি ও জল তার আগে খেয়েছিল, কিন্তু টেবিলের ভিতরে যে মানে জলটা ফট করে আপনি যদি জলটা খেয়ে বা জলের বোতলটাকে যদি হাতে নিয়ে একটু ঘুরিয়ে বা নাচিয়ে আপনি যদি জলের বোতলটাকে রাখেন, জলটা তো বোতলের মধ্যে একটু একটু তো নড়নচড়ন করবে স্টেবল হওয়ার আগে। ও হঠাৎ করেই দেখছে যে জলটা হালকা হালকা নড়ছে, কিন্তু জলের বোতলটা ও টাচ করেনি, ঘরে ও ছাড়া আর কেউ নেই। তাহলে জলের বোতলটাকে ধরেছিল কে? এবং ও কিন্তু স্পষ্ট একটা মুহূর্তের জন্য, এটা হয়তো 1-2 সেকেন্ডের জন্য দেখেছিল যে ওই ধূসর টি শার্ট পরা যাকে ও মা ফ্লাইওভারে দেখেছিল, যার গলার উপরে মাথা পোর্শনটা নেই, সে দাঁড়িয়ে রয়েছে ও জলের বোতলটা তার হাতে রয়েছে। এবার জলটা তাহলে ধরেছিল কে? প্রশ্ন এখানে। আর যদি এটাও মনের ভুল হয়, তাহলে জলটা ওরকম করে বোতলের ভিতরে হালকা নড়লো কী করে? এটা একটা বিশাল বড় প্রশ্ন। এবং এই জিনিসটা যখন ওর মাথায় আসে, ও কিন্তু আরও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং একটা মুহূর্তে ও ভাবে যে ও নিচে গিয়ে ওর মায়ের রুমের পাশেই যে রুমটা আছে সেই রুমে গিয়ে শুয়ে পড়বে, কারণ ওই রুমেও খাট আছে। ওর এত ভয় লাগে। এবং তারপরে ও ভাবছে যে ধুর, আমি এগুলো কী ভাবছি, আমি রাস্তায় একটা কিছু দেখেছি, হয়তো সেটা আমি ঠিক দেখেছি, হয়তো ভুল দেখেছি, এবং ভুল দেখার চান্সেসই বেশি। কিন্তু যেটা দেখেছি আমি রাস্তায় দেখেছি, রাস্তার বিষয় রাস্তায় মিটে গেছে। আমি ঘরের মধ্যে এসব ভাবছি কেন? এটা কি ঘরের মধ্যে হওয়া সম্ভব? এটা তো আমি মানে অলিক ভাবনা চিন্তা করছি, এটা তো মানে একদমই বাজে কথা। আমি কেন এরকম উল্টোপাল্টা ভাবছি? এটা তো হতে পারে না। এবার দেখুন, মানুষ সবসময় যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে, সেটা যে কোনো মানুষই র্যাশনাল থিঙ্কিং করবে। কিন্তু কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু সিচুয়েশন এমন হয় যেখানে মানুষ যতই যুক্তি দিয়ে ভাবুক না কেন, সবসময় কিন্তু যুক্তি কাজে আসে না। এবার ওর মনে না একটা মানে যে চিন্তা ভাবনাটা চলে, সেটা একটা মানে একটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। প্রথম ভাগেও ভাবতে থাকে যে আমি এটা ঠিক ভাবছি না, আমি ওখানেও ভুল দেখেছি রাস্তায়, এটা আমার দেখার ভুল ছিল, এবং বাড়িতে আমি একটু আগে যেটা দেখলাম এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ আমার মাথার ওই যে চিন্তাপ্রসূত একটা বিষয় হবে। কিন্তু দ্বিতীয় ভাগেও ভাবতে থাকে যে আমি রাস্তায় যেটা দেখেছি সেটা যদি আমি একবার দেখতাম, তাহলে আমি মনে করতাম যে ঠিক আছে, হয়তো আমি ভুল দেখেছি। দ্বিতীয়বারও আমি একবার নয়, দুবার এটা দেখেছি, এবং তৃতীয়বার আমি দেখছি রাস্তায় কিছু নেই। এবং ঘরে যেও জিনিসটা দেখেছে, যে ওই সেম লোকটাই ওরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, যার গলার উপর থেকে মাথার পোর্শনটাই নেই, সে ঘরে কি করে আসবে? সেটা যদি ভুল হয়, তাহলে জলের মানে বোতলের ভিতরে জলটা হালকা নড়লো কি করে? ও তো বোতলটা টাচই করেনি। এবার এই প্রশ্নের উত্তর কে দেবে? সারা রাত ও দু চোখের পাতা এক করতে পারেনি, এবং ওর খালি মনে হচ্ছিল যেন ঘরের মধ্যে সত্যি সত্যি হয়তো কেউ আছে। মানে আর কিন্তু কিছু দেখেনি, কিন্তু ওই ভয়ের থেকেই বলুন বা যে কোনো কারণেই বলুন, ওর মনে হতে থাকে যে ঘরের মধ্যে কেউ আছে। এবং ও নিজেকে বারবার প্রশ্ন করে, নিজেকে বারবার প্রশ্ন করতে থাকে যে তুই ভয় পাচ্ছিস কেন? এটা ভয় পাওয়ার আছেটা কি? বাট ওই যে বললাম যে জিনিসটা মানুষের কাছে মানে আমরা দেখবেন কোন একটা বিষয়ে যদি আমরা নিজেদের কাছে ক্লিয়ার হই যে না এটা এরকম ওটা ওরকম, আপনার কাছে যদি যুক্তি থাকে আপনার কিন্তু অতটা ভয় লাগবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন যে কিছু একটা আপনার সাথে ঘটেছে যেটা খারাপ, যেটার কোনো মানে কি বলবো, ওইভাবে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, তখন কিন্তু আপনার টেনশনটা আরও বাড়বে, এবং তখন আপনার নিজেরই মনে কোশ্চেন আসতে থাকবে যে আমার সাথে এটা কেন ঘটছে, এটা তো ঘটার কথা নয়। সেম জিনিসটা কিন্তু কৌস্তবের সাথেও হয়, এবং এই কারণের জন্য ওর কিন্তু একদম ঘুম আসে না। ও প্রচুর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সারাটা রাতে ওর এইভাবে কেটে যায়, এবং প্রচণ্ড ভয় করতে থাকে, একটা অজানা ভয় ওকে রীতিমতো গ্রাস করে।
আলটিমেটলি যখন ও বাইরে দিনের আলো ফুটতে দেখে, তখন ওর একটু কাম হয়, একটু শান্ত হয় নিজের মনে। এবং দেখবেন রাতের অন্ধকারটা না এক একটা মানুষের কাছে এক এক সময় প্রচণ্ড ভয়, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড একটা অনিশ্চয়তা নিয়ে আসে। এবং যখন ওই দিনের আলোটা ফোটে, তখন কিন্তু মানুষ একটা মনে ভরসা পায়, একটা বল পায়। এবং বিশেষত এইরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যে সমস্ত মানুষ যায়, তাদের কিন্তু একটা মনের মধ্যে প্রচণ্ড ভয় থাকে। এবং দিনের আলোটা যখন ফোটে, ওর তখন একটু শান্ত হয় মনটা, এবং তারপরে ও ঘুমোয়। যথারীতি ওর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। ওর মাকে ডাকে যে কি তুই এতক্ষণ তো ঘুমোস না। তো যাই হোক, ওর মাকে আর কিছু বলে না। পরের দিনটা ওর একদম নর্মালভাবেই শুরু, একটু লেটে শুরু হয়, বাট নর্মালি। এবং সকালবেলা ও ভাবে যে কালকের দিনটা আমার কীরকম গেল, আমি কত কিছু উল্টোপাল্টা ভাবলাম। তোর এরকম বোকার মতো কেউ ভাবে নাকি? মানে ও নিজেই নিজেকে আর কি মানে হয় না যে একটা রাতে ওর এত কিছু ভাবনা চিন্তা এলো, এত ভয় পেলো। পরের দিন সকালবেলা দিনের আলো, ওর মায়ের সাথে কথা হচ্ছে, সব কিছু নর্মাল যাচ্ছে। তো ও ভাবে যে দূর, আমি কালকে শুধু শুধু কি ভয় পেলাম, এরকম কিছু আবার হয় নাকি? মানে একটা মানুষের গলা অবধি আছে, তারপরে আর নেই, সে নাকি বাইক চালাচ্ছে, সে তাকে আবার আমি আমার ঘরে দেখলাম। তোর সব মনের ভুল আমার। তো যাই হোক, সারাদিনটা ওর ভালোই কাটে, নর্মাল কাটে। ও একটা বন্ধুর বাড়ি যায় বিকেলবেলা, সেখানে গল্প করে, আড্ডা হয়, গান বাজনা হয়। এবং তারপরে ও 8টা 8:30 নাগাদ বাড়িতে চলে আসে। এবার সারাদিন অবধি ও কিন্তু একদম নর্মাল ছিল, ওর কোনো ভয় লাগেনি, কোনো অস্বাভাবিক কিছু হয়নি, কিচ্ছু হয়নি, সব কিছু এভরিথিং ওয়াজ নর্মাল। বাট 9টার পরে ও নিজের ঘরে ফোনে কিছু একটা দেখছিল, আর ওর মা নিচের ঘরে রান্না করছে। ওর মাসি এসছে, ওর মা ওর মাসির সাথে গল্প করছে আর রান্না করছে, আর ও ওপরে আছে। এবং ওর ঘরের দরজাটা ভেজানো। হঠাৎ করেই ওর যে জানলা রয়েছে সেটা টাক করে একটা আওয়াজ হয়েছে। এবং আওয়াজটা না খুব শার্প আওয়াজ, মানে কোনো কাচের কিছু দিয়ে টাং করে কিছু একটা করলে, বা একটা লোহার কিছু দিয়ে, মানে একটা এমন শার্প আওয়াজ, তীক্ষ্ণ একটা আওয়াজ, মনে হলো যেন কেউ ইচ্ছে করে বেশ সজোরে আওয়াজটা করেছে। যথারীতি ওর কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, ও মোবাইলে কিছু একটা দেখছিল। তো সঙ্গে সঙ্গে ও জানলাটা খুলে ও যখন দেখছে কিছু নেই, কিছু থাকার কথাও নয়। আর ওদের বাড়ির যে অপোজিটের যে বাড়িটা রয়েছে, মাঝখানে রাস্তা অপোজিটে যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতে 4জন বয়স্ক লোক থাকে, ওপর নিচ মিলিয়ে। ফলে সেখান থেকে কোনোদিনই কোনো ডিস্টারবেন্স ওদের আসে না। এবং ওদের পাড়াতে ওরকম কারোর দরজায় মারা, কারোর জানলায় কিছু ছুঁড়ে মারা, এরকম কোনো কিছু কোনোদিন হয়নি। তো ওর স্বাভাবিকভাবে একটু অবাক লাগে। তো তারপরে ও ভাবছে যে ধর হয়তো কিছু একটা লেগেছে, পাখি ঠাকিও হতে পারে। ও আবার খাটে বসে ও নিজের মতো বিদ্যে যাচ্ছে। এবং একটু পরে ওর মা ওকে ফোন করে বলে যে চলে আয়, রান্না হয়ে গেছে। তো ও যেতে যাবে, ঠিক সেই সময়, মানে ও খাট থেকে নেমেছে, ও দরজা দিয়ে এবার বেরোবে, ঠিক সেই সময় ওর ঘরের জানলায় আবার টাং করে একটা আওয়াজ হয়েছে। এবার যে আওয়াজটা হয়েছে, সেই আওয়াজটা কিন্তু আরেকটু জোরে। এবার ও আবার সঙ্গে সঙ্গে জানলা খুলে দেখছে কি 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 কোথা থেকে আওয়াজটা হলো। কিছুই দেখতে পেলো না, কিছুই বুঝতে পারলো না। রাস্তায় কোনো লোক নেই, কিছু নেই। তো নিচে গিয়ে ওর মা মাসি ছিল, জিজ্ঞেস করছে যে তোমরা আওয়াজ পেলে? এরকম ওপরে জানলায় দুবার এরকম আওয়াজ হয়েছে, কেউ একটা কিছু ছুঁড়লো বলে মনে হলো। তোর মা বলছে তাই নাকি, না এরকম তো কোনো আওয়াজ পাইনি। তোর মা খুব সাহসী। তোর মা বলছে দাঁড়া তো, আমি বাইরে থেকে গিয়ে দেখি। তোর মা বাইরে গিয়ে আবার দেখছে যে কিছু পড়ে আছে কিনা, বা কেউ কিছু ছুঁড়েছে কিনা। দেখছে না, কেউ কিছু ছোড়েনি, কিছু পড়ে নেই। ওর মা একদম পুরো, মানে ওর যে জানলাটা, ওর ঘরের পিছনে সবটা দেখেছেন উনি, কিন্তু উনি যথারীতি কিছু দেখতে পায়নি, কোনো ঢিল কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। ওর মা বললো যে তাহলে হয়তো হতে পারে উল্টো দিকের বাড়িতে হয়তো আওয়াজটা হয়েছে, তুই হয়তো ভেবেছিস তোর এখানে হয়েছে। এবার ও না, মানে ওর মা গিয়ে দেখে এসছে, ও দেখেছে সত্যিই কিছু দেখেনি। ফলে ওর মা যখন ওকে বললো যে তুই ভুল দেখেছিস, সেটা ওরকম কিছু না, ও না তখন আর তর্ক করেনি। ভেবেছে হ্যাঁ সত্যি তো, আমি হয়তো ভুল দেখেছি, এরকম আবার হয় নাকি, কিছু কি পড়বে, এটা আমারই তো মনের ভুল। এবং সঙ্গে সঙ্গে ওর মনে একটা ভয় আবার গ্রাস করে, এবং ও ভাবে যে আবার কালকের মতো আজকেও আমি এরকম কিছু দেখবো না তো।
যাই হোক, খাওয়া দাওয়া করে, মা মাসির সাথে বেশ অনেকক্ষণ গল্প করেও নিচে। তারপরে মোটামুটি ওই 11টা নাগাদ ও ওপরে ওর নিজের ঘরে আসে। ওর মা আর মাসি আবার টিভি দেখতে থাকে এবং ও তারপরে উপরে আসে। এবং উপরে এসে ও ভাবছে যে আজকে রাতে আমি ঘুমোতে পারবো তো, কারণ আগের দিন মানে কালকেই জাস্ট এত কিছু ঘটেছে, কিন্তু সকালবেলা থেকে সব কিছু খুব স্বাভাবিক ছিল, ওর কোনো ভয় লাগেনি, কিছু মনে হয়নি। আবার ওর মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ভয়, একটা অদ্ভুত রকমের কষ্ট, একটা বিশাল রকমের একটা মানে ইনসিকিউরিটিও ফিল করতে থাকে এবং ওর মনে হতে থাকে যে ওর ঘরে কেউ একটা আছে, মানে ও ছাড়া আর কেউ আছে। যাই হোক, তো ও তখন নিজেই নিজের মনকে বোঝায় যে না, আমি কালকের মতো আজকে আর বোকার মতো ভয় পাবো না, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি যেটা ভাবছি এরকম কিছু হয় না, এরকম কিছু হতে পারে না। মানে হয় না যে মানুষ নিজেই নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, এক্স্যাক্ট জিনিসটা কিন্তু ও করে। এইবারে ও যখন নিজের রুমে আছে এবং ও ঘুমোতে যাবে, তো সেই সময় ওর হাতে ফোনটা ছিল এবং ওর চোখটা ছিল জানলার দিকে। মানে জানলার দিকে যে ও স্পেশালি তাকিয়েছিল বা জানলা থেকেও বাইরে কিছু দেখার চেষ্টা করছিল, ব্যাপারটা এরকম নয়, কিন্তু ওর ফেসটা জানলার দিকেই ছিল। হঠাৎ করে ওর মনে হলো মানে ছাদের দিক থেকে ওর মানে ছাদ থেকে ধরুন ওর জানলাটা যেদিকে, সেই পোর্শনের ছাদ থেকে যদি কিছু একটা ভারী কিছু ছুঁড়ে ফেলা হয়, যেরকম একটা মনে হবে, এক্স্যাক্ট ওর মনে হলো যে ওর ঘরের যে দিকটায় ওই জানলা রয়েছে ঠিক তার উপরে ছাদের যে পোর্শনটা, সেখান থেকে কিছু একটা বড় ভারী কিছু একটা যেন দড়াম করে মাটিতে পড়ল এবং ধরা মানে একটা ভারী কিছু পড়ার আওয়াজও পায় এবং সেই জিনিসটা যে ওপর থেকে ওর জানলার পাশ দিয়েই পড়লো সেটা কিন্তু বুঝতে পারে এবং বেশ জোরে আওয়াজটা হয়েছে। এবার ও প্রচণ্ড ঘাবড়ে যায় এবং জানলা দিয়ে যখন উঁকি মারে, ও মানে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কী পড়লো, কারণ ওর প্রচণ্ড ভয় লেগে যায়। আর ও তারপরে ভাবছে যে মা মাসি নিচের ঘরে টিভি দেখছে, ও উপরে নিজের ঘরে রয়েছে, ছাদে কেউ এই সময় কি করে যাবে, কেউ তো ছাদে নেই, তাহলে ছাদ থেকে কি পড়লো। এবারে ও সঙ্গে সঙ্গে যখন নিচে নামছে, ওর মা মাসিও খুব ভয় পেয়ে গেছে, যেরকম ধরাম করে আওয়াজ হলো, কি হলো। তো ওরা যখন বাইরে বেরিয়েছে, দেখছে ওর যে বাইক, সেই বাইকটা ওদের বাড়ির সাথে লাগোয়া একটা ছোট্ট গ্যারেজ মতো জায়গা রয়েছে, সেখানে ও নিজের বাইক রাখে এবং সেটা রোজই রাখে, যবে থেকে ওর বাইক আছে তবে থেকে ও বাইক ওখানেই রাখে। কিন্তু ও এবং ওর মা মাসি তিনজনেই দেখছে যে ওর বাইকটা মাটিতে পড়ে রয়েছে এবং যে বাইকটা গ্যারেজে ছিল, মানে ছোট্ট একটা ওদের বাড়ির সামনেই জায়গা রয়েছে, সেখানে একটা শেড করে গ্রিল করা রয়েছে, সেখানেই ও বাইক রাখে এবং সেইখান থেকে বাইকটা কি করে যে ওদের দরজার সামনে এলো এবং সেটা রীতিমতো কাত হয়ে পড়ে রয়েছে, বাইকটা মনে হচ্ছে উপর থেকে কেউ ছুঁড়ে ফেলেছে এরকম টাইপের। কিন্তু ওপর থেকে ছুঁড়ে ফেললে আবার যতটা বেশি বাইকের ক্ষয়ক্ষতি হওয়ার কথা ততটা হয়নি, কিন্তু বাইকটা কিছু কিছু জায়গায় আর কি ক্ষতি হয়েছে, অ্যাজ যেন বাইকটাকে কেউ ছুঁড়ে ফেলেছে। এবং ও তো দেখে হতভম্ব হয়ে গেছে যে আমি বাইকটা ওখানে রেখেছি, বাইকটা গ্যারেজ থেকে এখানে এলো কি করে, তাহলে কি বাইকটা কেউ নিয়ে গেছিল। এবার ও যখন রাতের বেলা মানে যখন লাস্টও বাড়ি ঢুকেছে তখনও বাইকটা ওখানেই ছিল, তাহলে বাইকটা কেউ ছাদে নিয়ে যাবে, বাইকটা একটা হতে পারে কেউ চুরি করে নিয়ে গেল, সেটা একটা পসিবল সিনারিও, কিন্তু কেউ বাইকটাকে ছাদে তুলে ছাদ থেকে উপরে আছাড় মেরে ফেলবে, এইটা কি কখনো সম্ভব? আর কেউ এটা কেনই বা করবে? তোর মা জিজ্ঞেস করছে যে কী রে, তুই বাইকটাকে কি ছাদে নিয়ে গেছিলি নাকি কোনোভাবে? তখন ও বলছে কি বলছো মা, আমি বাইক ছাদে কেন নিয়ে যাব, বাইক তো এখানেই ছিল, আর বাইক তো আমি ওরা এখানেই রাখি, আমি বাইক ছাদে নিয়ে যাব। তো ওরা কেউ বুঝতে পারলো না যে বাইকটা ওভাবে পড়লো কি করে। মানে মনে হচ্ছে যেন নয় উপর থেকে পড়েছে, আদারওয়াইজ কেউ যেন রাগের চোটে বাইকটাকে ওখান থেকে নিয়ে এসে ওদের ঘরের সামনে দরজার কাছে দরাম করে কেউ ফেলে দিয়েছে সজোরে। ও নিজের মনের
মানে শান্তির জন্য ছাদে যায়। ছাদে লাইট জ্বালিয়ে দেখছে ছাদে কোথাও কিছু নেই, কোথাও কিছু থাকার কথাও নয়, বাট স্টিল এবার না ওর খুব ভয় লাগে। ও ভাবছে যে বাইক নিয়ে ব্যাপারটা কেন ওর সাথে ঘটছে। যাই হোক, তো ওর মাসি তখন একটা মানে হয় না যে যখন একটা কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার যখন ঠিকঠাক মতো একটা এক্সপ্ল্যানেশন পাওয়া যায় না, তখন মানুষ নিজের মতো করে একটু একটু করে চিন্তা করে। তো ওর মাসি বলে যে দেখ, হতে পারে যে কোনো চোর হয়তো বাইকটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, সে হয়তো কোনোভাবে নিয়ে বেরোতে পারেনি, তাই হয়তো এভাবে রেখে দিয়ে চলে গেছে, এবং তোদের মনে হয়েছে যে বাইকটা ওপর থেকে পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাইকটা এখানেই পড়ে, যেহেতু জোরে আওয়াজটা হয়েছে তাই হয়তো মনে হয়েছে। এবার এই যে ওপর থেকে যে কিছু পড়েছে সেটা কিন্তু একমাত্র এই ছেলেটারই মনে হয়েছে, কৌস্তবেরই মনে হয়েছে। ওর মা মাসি যেহেতু টিভি দেখছিলেন, ওনারা আওয়াজটা জোরে পেয়েছে ঠিকই, কিন্তু সেটা ওপর থেকে পড়েছে না জাস্ট গ্রাউন্ডের উপরেই ঠেলে পড়ে গেছে সেটা ওরা কিন্তু বুঝতে পারেনি। কিছু একটা আওয়াজ পেয়েছে, সে তাই জন্য ওরা বাইরে এসছে। এবারে এই ব্যাপারটা যখন হয় তখন কৌস্তবের মনে হয় যে হ্যাঁ, এটাও হতে পারে। তো ও আর কথা বাড়ায় না, ও বাইকটাকে নিয়ে দেখলো কি বাইকের প্রবলেম হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো বাইকটাকে রেখে দিয়ে ভাবলো যে ঠিক আছে, এটা দোকানে দিতেই হবে। তো দিয়ে মানে বাইকটাকে রেখে ও আবার ঘরে চলে আসে। এবার একদিকে তো ওর মনটা খারাপ যে বাইকটা সারাতে দিতে হবে, কিন্তু তার থেকেও যে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ওর কাছে ছিল সেটা হচ্ছে যে ব্যাপারটা কি হচ্ছে। প্রতি মুহূর্তে ওর মনে হচ্ছে ওর ঘরেও একা রয়েছে। প্রত্যেক মুহূর্তে ওর একটা ওই যে দৃশ্যটা, যার গলার উপরের মাথাটা নেই, সেই ধূসর কালারের টি শার্ট পরা ওই যে আর কি প্রতিচ্ছবি, সেটা যেন ওর চোখের সামনে বারংবার চলে আসছে, এবং ওর প্রচণ্ড ভয় লাগছিল। এবং তারপরে এই বাইকটার অস্বাভাবিকভাবে পড়ে যাওয়া, এটা ও কোনোভাবেই না মেলাতে পারছে না। এবং ওর মা মাসির সামনে বলেনি ঠিকই, কিন্তু মানে 100% শিওর ছিল যে ওই বাইকটা ওর বা বাইক জাতীয় কোনো কিছু বড় ভারী কিছু ওপর থেকে নিচে পড়েছে। সেটা ও জানলার কাছে যেহেতু ওর ফেসটা ছিল, ও স্পষ্ট না দেখলে ও কিন্তু বুঝতে পারে। যাই হোক, ও সারা রাত এই ভাবনা চিন্তায় ওর কেটে যায় যে কেন ব্যাপারটা এরকম হচ্ছে, কিন্তু ওর কাছে কোনো সদুত্তর ওর মনে আসে না। এরপরেও বাইক সারাতে দেয়, বাইক নিয়ে ও আবার যাতায়াত করা শুরু করে অফিসে। এবং প্রত্যেক দিনই কিন্তু ওর মনে হতো যে ওর ঘরে ও ছাড়া আর কেউ আছে। এবং তার বেশ কিছু মানে প্রমাণ ও পায়। যেমন ধরুন, যেটা ও লিখেছে যে ও বাথরুম ব্যবহার করে চলে এসেছে। ও পরিষ্কার বুঝতে পারছে যে মানে ধরুন কেউ আপনার ঘরের সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে, আপনি ঘরে বসে আছেন এবং ওই বাথরুমটাকেও ইউজ করছে। এবার বাথরুম থেকে আপনি টুকটাক আওয়াজ পেতে পারেন, আপনি জলের আওয়াজ পাচ্ছেন, বাথরুমের দরজার পিছনে যে হুকগুলো থাকে জামা কাপড় রাখা, সেখানে হয়তো কেউ কিছু রাখছে। এইরকম নানান শব্দ কিন্তু ও পায়। এবং যখনই শব্দ পেয়েছে তার কিছুক্ষণের মধ্যেই বা সেই মুহূর্তেই ও নিজের ভয়কে জয় করে বা ভয়কে কাটিয়ে ও যখনই বাথরুমের দরজাটা খুলেছে, ও যথারীতি দেখে বাথরুমে কিছু নেই। কিন্তু এক দুবার ও খেয়াল করে যে ওর বাথরুমের যে বেসিন রয়েছে সেই বেসিনের সামনে লাগোয়া কাঁচ রয়েছে। তো ও খেয়াল করে যে কাঁচ ভর্তি জলের ছিটে। এবং ও লাস্ট যখন ওই বাথরুমটা ব্যবহার করেছে তখন কিন্তু ওই জলের ছিটে বা ওরকম জল কিছুই কিন্তু কাচের গায়ে ছিল না। ফলে বুঝতেই পারছেন এখানে ওর মনে একটা বিশাল প্রশ্ন জাগে যে বাথরুমটা তাহলে এতক্ষণ কে ব্যবহার করছিল। কিন্তু ও কাউকেও দেখতে পাচ্ছে না, কোনো কিছুই মানে ওর চোখের সামনে এমন কিছু আসছে না যেটাতে কেউ ভাবতে পারে যে হ্যাঁ, এই কারণের জন্য আমার সাথে এটা হচ্ছে। এবারে আর একটা দিনের ঘটনাও শেয়ার করেছে। সেদিনও যথারীতি ও নিজের বাইকটা সারাই করেছে এবং ও যখন ফিরছে আবার ওই মা ফ্লাইওভারের উপর দিয়ে, হঠাৎ করেই ওর মনে হয় ওর বাইকটা কিরকম একটু ভারী ভারী ঠেকছে। আজ ধরুন কেউ একা বাইক চালাচ্ছে, কিন্তু তার কিছুক্ষণ পরে যদি সে বাইকের পিছনে যদি আর একজন ব্যক্তি বসে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, তার একটা ভার আছে, তো ওর মনে হতে থাকে যেন ওর বাইকে কেউ একজন বসেছে। এবার ওর একটু অস্বস্তি লাগে, কি হলো ব্যাপারটা, এবং বাইকটাও চালাতে ওর জাস্ট মনে হয়েছে। ইন দ্য মিন টাইম
ওই মা ফ্লাইওভারের যখন ও মোটামুটি মাঝামাঝি জায়গায় চলে এসেছে, তখন ও না একবার লুকিং গ্লাসে ওর চোখ পড়ে, যেহেতু বাইক চালানোর সময় লুকিং গ্লাসে তো তাকাতেই হয়। তো দেখতে পাচ্ছে, মানে স্পষ্ট দেখতে পাচ্ছে, ও লিখেছে যে এখানে ওর দেখার মধ্যে কোনো ভুল নেই, ও স্পষ্ট দেখে যে ওর বাইকের পিছনে, মানে তার ফেসটা দেখা যাচ্ছে না, কিন্তু বাইকের পিছনে কেউ একজন বসে আছে এবং সে ওরকম একটা ধূসর কালারের টি শার্ট পরেছে, বাট তার ফেসটা কোনো কারণে আসছে না। এবং যে মুহূর্তে ও বুঝতে পারে যে, মানে ও বুঝতে তো আগেও পারছিল যে মনে হচ্ছে যেন পিছনে কেউ বসেছে, একটা ওরকম ফিলিংস ওর আসছিল, এবং তার কিছু সেকেন্ডের মধ্যেই যখন ও লুকিং গ্লাসের দিকে তাকায় এবং দেখে ওই ধূসর রঙের টি শার্ট, ওর বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। এবং ও লিখেছে যে ম্যাডাম বিশ্বাস করবেন না, সেদিনও আমার হাত খুব বাজে রকমভাবে বাইকে কেঁপে যায়, এবং ঠিক মানে যেহেতু অফিস টাইম, ফেরার সময়, তো রাস্তাঘাট যথেষ্ট গাড়ি ঘোড়া ছিল, এবং সেদিনও কোনো রকমে মানে খুব বরাত জোরে ও একটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। এবং ও লিখেছে যে এখানে আমি কারোর দোষ দিতে পারি না, দোষটা আমার ছিল, এবং আমি আমার বাইকের প্রতি কন্ট্রোল রাখতে পারিনি। তো সব দিন তো সমান লোকজন থাকে না, এবং মানে যে গাড়িটা সামনেও চলে এসেছিল সেই গাড়ির লোক তো মানে যাকে বলে ও গাড়ি থেকে নেমে এসে ওকে এই মারে তো সেই মারে। যাই হোক, ও ব্যাপারটাকে সামাল দেয় এবং ও বলে যে আমার শরীরটা তো ভালো নেই, তাই আমি ভুল করে ফেলেছি, মানে জাস্ট গাড়িতে টাচ হয়েছিল, বাট গাড়িরও কোনো ক্ষতি হয়নি, ওর বাইকেরও কোনো ক্ষতি হয়নি। কিন্তু এটা অনেক মানে এটা একটা গাড়ি, ছোট মানে গাড়ির সাথে না হয়ে একটা বাসের সাথে হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রে একটা বিশাল বড় সড়ো দুর্ঘটনা মানে কবলেও পড়তেই পারত। যাই হোক, এবার ও না ভাবছে যে আমি এটা কি দেখলাম, মানে ওর হঠাৎ করে মা ফ্লাইওভার দিয়েও বাইক চালাচ্ছে, ওর মনে হচ্ছে যে ও একা বাইকে আছে, কিন্তু ওর প্রতি মুহূর্তে মনে হতে থাকে যেন ওর বাইকের পিছনে কেউ বসেছে, এবং আলটিমেটলি ও কিন্তু এই ধূসর জামা পরা কাউকে লুকিং গ্লাসে একদম স্পষ্ট দেখেছি। দেখাটার মধ্যে ও বলছে যে কোনো ভুল নেই। যাই হোক, এই ব্যাপারটা ও মানে খুব ওর পক্ষে কষ্টকর হয় ব্যাপারটাকে পুরোপুরি মেনে নেওয়া, কারণ ও বুঝতে পারছে যে সামথিং ইজ গোয়িং রং। এবার ওর যে বন্ধু বান্ধব ছিল, তো সেই বন্ধু বান্ধবেরা মিলে মাঝে মধ্যে আর কি মাসে 1 মাসে বা 2 মাসে একবার করে ওরা বাইক নিয়ে ঘুরতে যেত। সেটা হয়তো পুরুলিয়া যাবে, বা হয়তো ওরা মুর্শিদাবাদ যাচ্ছে, এরকম ওরা ট্যুর প্ল্যান করতো। এবং ওদের মধ্যে একজন বন্ধু ফুড ব্লগার, তো মাঝে মধ্যে ওরা কী করে বাইক নিয়ে বেরোয়, বিভিন্ন জায়গায় খেতে যায়, সেখানে ওর বন্ধু ব্লগ করে। যাই হোক, তো এরকম আর কি ওর বাইক নিয়ে যাওয়ার ওদের অভ্যেস আছে। এবার এই সব কিছু যে ঘটনা ঘটে, এগুলো ঘটতে ঘটতে ওর মন মানসিকতা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে ওর না প্রচণ্ড ভয় লাগতে থাকে। এবং 2 মাস পরে ওর বন্ধুদের গ্রুপে আর কি আবার ঘুরতে যাওয়ার এরকম প্ল্যান হয়েছে। তো ওকে জিজ্ঞেস করেছে যে কিরে, এরকম যাওয়ার কথা হচ্ছে, আগের বাড়ি তো কথা হয়েছিল, তো তুই যাবি তো? এবং এই বাইক সংক্রান্ত বিষয় নিয়েও এতটাই মেন্টালি ডিস্টার্বড হয়ে গেছিল, ও না বলেছে না না আমি আর যাবো না রে, আমার কাজের প্রেশার চলছে। এবার এই বন্ধুগুলোর সাথে ওর বহুদিনের পরিচয়, 3 জন বন্ধু। তো বলছে কেন তুই যাবি না, তোর তো যাওয়া উচিত, আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড, আমাদের সাথে এবারে 2টো অন্য ছেলেও যাচ্ছে। তো ও প্রথমে না করে দেয়, তারপরে বন্ধু বান্ধবের চাপে পড়ে ও বলে যে ঠিক আছে যাব। এবার এইখানে ঘটনাটার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ও নিজেই লিখেছে যে ওরা বাইক নিয়ে এরকম যখন ঘুরতে যায়, তখন ওরা প্রথম কিছুক্ষণ যেভাবে বাইক চালানো উচিত, যেরকম আর কি নর্মাল লোকে বাইক চালায় বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে, ওরা সেভাবেই বাইক চালায়, সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু মানে হয় না যে অল্প বয়সী কিছু ছেলে মেয়েদের মধ্যে স্টান্ট করা বা স্টান্ট দেখানোর একটা কিন্তু মেন্টালিটি আছে। এবং ওরা যখন ফাঁকা রাস্তা দেখে, বা ওরা যখন পুরুলিয়া বা বাঁকুড়া যে সমস্ত জায়গার রাস্তায় খুব বেশি হয়তো যানবাহন চলাচল করে না, ওরা সেরকম জায়গায় কিন্তু বাইক নিয়ে যেহেতু ঘুরতে যায়, বাইক নিয়ে বাইক স্টান্ট করে। এবং ওরা কী করে, ওদের নেশা ছিল, মানে
এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন কোথাও, সে এটা করতে পারে না, কিন্তু ওর বাকি বন্ধুরা এরকম বাইক নিয়ে প্রচণ্ড স্পিডে হয়তো যাতায়াত করে, বা বাইকের পিছনে হয়তো কাউকে বসিয়েছে, সে বসানো অবস্থায় পুরো গাড়িটাকে স্পিন করছে, এরকম নানান মানে কলা কৌশল আর কি ওরা বাইক নিয়ে করেই থাকে। এবং ও নিজে স্বীকার করেছে যে অনেক সময় এরকমভাবে ওরা বাইক চালায় যেখানে হয়তো স্পিড লিমিট দেওয়া রয়েছে একটা, ওরা হয়তো তার দ্বিগুণ স্পিড লিমিট বাইকে তুলে ওরা যায়। এরকম জিনিস ওদের কাছে খুবই আকছা। যাই হোক, তো কোনো রকমে ওকে তো রাজি করিয়েছে যাওয়ার জন্য, ওর তো একদমই ইচ্ছে নেই। তো বললো যে লাস্টে বন্ধুদের চাপে পড়ে ও হ্যাঁ বলে। এবার ও হ্যাঁ তো বলে দেয়, তারপরে ও ভাবছে যে আমার এখন যা ভয় লাগে, মানে ও তখন এতটাই ভয়ের মধ্যে ডুবেছিল যে ও ভাবছে যে আমি এত দূর বাইক ড্রাইভ করব কি করে, আমার তো নিজেরই প্রচণ্ড ভয় লাগছে। কারণ ওর প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আরে এখন যদি আমি পিছনের দিকে তাকাই আর যদি দেখি যে সেই লোকটা বসে আছে কিন্তু তার মানে ঘাড়ের উপরে মাথাটা নেই, মানে আমার তো রীতিমতো অবস্থা খারাপ হয়ে যাবে। দুবারও অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকবারই তো মানুষের ভাগ্য এত সুপ্রসন্ন থাকে না, তো হতেই পারে যে কোনোবার হয়তো ব্যাপারটা অন্যরকম হলো, তাই না? এইবারে ওরা তো বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে কৌস্তব। এবার ও নিজের বাইক নিয়েছিল, এবার কিছুক্ষণ ও নিজে বাইক চালায় এবং মানে খুব নর্মালি চালাচ্ছে, ও বাইক চালাচ্ছে এবং ওর বাইকের পিছনে আর একটা বন্ধু বসেছে। তো সেই বন্ধুটা একটা নীল রঙের টি শার্ট পরেছিল। এবার বাইক চালাচ্ছে, গল্প করছে, এবার যেহেতু বন্ধুদের সাথে বেরিয়েছে ওর মুডটা বেশ লাইট আছে এবং অতটা ভয় নেই। কিছুক্ষণ পরে ও যখন বাইকটা চালাচ্ছে, তো তার কিছুক্ষণ পরে ও খেয়াল করে, মানে লুকিং গ্লাসেই আবার দেখছে যে ওর যে বন্ধুটা নীল টি শার্ট পরেছিল সেই বন্ধুটা ওর বাইকের পিছনে আর বসেনি। তার বদলে ওই যে ধূসর রঙের টি শার্ট পরা, মানে যাকে ওই মা ফ্লাইওভারেও দেখেছিল, দেখছে সেই রকমই ধূসর টি শার্ট পরা কেউ একজন রয়েছে, কিন্তু তার ওই মুখ দেখা যাচ্ছে না, ফেস দেখা যাচ্ছে না। এবং মুহূর্তের মধ্যে ওর মানে পুরো সারা শরীর ঠান্ডা হয়ে যায় ভয়ে, এবং ও ভাবে যেটা আমি কি দেখছি এবং কেন দেখছি। তো ওর বন্ধুর যে নাম, সেই নাম ধরে ও একবার দুবার ডাকে এবং ও না কোনো সাড়া দিচ্ছে না, মানে ওই বন্ধুটা সাড়া দিচ্ছে না। বাট একটু আগেও কিন্তু ওই বন্ধুটার সাথেও গল্প করছিল, এবং আরও দুটো বাইকে ওর আরও কিছু বন্ধু বান্ধব রয়েছে, তারা একটু কেউ এগিয়ে গেছে বা কেউ পিছিয়ে গেছে বাকি দুটো বাইক। এবার ও মানে এত ভয় পেয়ে গেছে, আবার ওর বন্ধুটাকে মানে বলছে কিরে কিরে, ওর নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়া নাড়া আসছে না। এবং সময়টা কিন্তু ওই বিকেলবেলা নাগাদ, এবং ওরা বেরিয়েছে সকালে। এবং ওই যে বললাম যে ওরা বাইক নিয়ে অনেক দূর যেত, তো সেবারে ওরা বাইক নিয়ে বীরভূম যাচ্ছিল, শান্তিনিকেতন। এবার ওর আরও ভয় লাগছে। এর পরে মানে ওইভাবে ও বন্ধুর নাম ধরে ডাকছে, বন্ধু পিছন থেকে কোনো সাড়া নাড়া করছে না, এবং যতবারই ও লুকিং গ্লাসের দিকে দেখছে, তো দেখছে ওর বন্ধু মানে একটা শরীরের গঠন দেখে তো বোঝা যায় ওই বন্ধু নীল রঙের একটা টি শার্ট পরেছিল, কিন্তু ও দেখছে যে সেই ছেলেটা নেই, মানে ওর বন্ধু নেই। এবার ও বাইকটা থামাতে যাবে, এবার বাইকটাকে সাইড করে, রাস্তার সাইড করে ও থামাবে, বাট ও যেটা লিখেছে যে ও বুঝতে পারছে না যে বাইকটা চলছে কি করে, মানে বাইকটার উপরে ওর আর কোনো কন্ট্রোল নেই। মানে ও বাইকটাকে মানে স্পিডটা কমিয়ে ও ব্রেক করার চেষ্টা করছে, ও পারছে না। ওর মনে হচ্ছে যে ও বাইকটাকে ডান দিকে ঘোরাবে, সেটাও করতে পারছে না, মানে কিছুই করতে পারছে না, জাস্ট বাইকটা নিজের মতো চলছে। এবং একটা সময় না ও চিৎকার করে করে ওর বন্ধুকে ডাকছে এবং বলছে যে আমি বাইক চালাতে পারছি না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, তুই উত্তর দে এরকম করে বলছে। এবং ওর হঠাৎ করেই মানে এরকম যখন চলছে, হঠাৎ করেই ওর বাইকের পিছন থেকে একটা ফ্যাঁসে গলায় মনে হলো যেন কেউ দাঁতে দাঁত চেপে কিছু একটা বলছে। এবার দাঁতে দাঁত চেপে কি বলছে, সেটা কিছু কথা বলছে না হাসছে না কাঁদছে, ও কিছু বুঝতে পারছে না, শুধুমাত্র ওই সাউন্ডটা ওর কানে আসছে। বাকি ওর পাশ দিয়ে দেখতে পাচ্ছে ও বেশ বড় বড় কিছু গাড়ি পাস করছে, ও কিন্তু
আর কোনো আওয়াজ পাচ্ছে না। এবং একটা সময় আসে যখন ও আরও প্রচণ্ড ভয় পেয়েছে এবং ওর মাথা রীতিমতো কোনো কাজ করছে না এবং ও পুরো ব্ল্যাক আউট হয়ে যায় ওর চোখের সামনে। আর কিচ্ছু দেখতে পাচ্ছে না, জাস্ট ব্ল্যাক আউট। এবং এরপর আর ওর কিছু মনে নেই এবং ওর এটুকু শুধু মনে আছে যে ওর হাত পা পুরো শরীর ছেড়ে দেয় এবং দাম করে কিছু একটায় গিয়ে ধাক্কা মারে। তারপর ওর আর কিছু মনে নেই। যখন ওর জ্ঞান ফেরে ও দেখছে ও রাস্তার পাশে সাইড করে রয়েছে এবং ওর বন্ধুটা পাশে বসে রয়েছে এবং বাকি যে দুটো বাইকে যে ওর আরও যে বন্ধুবান্ধব ছিল তারাও ওর পাশে এসছে এবং ওকে বলছে যে কিরে মানে ওকে যে অনেকক্ষণ ধরে ওর সাথে যে কথা বলছে বা ওকে যে কিছু একটা বলছিল সেটা বোঝা যাচ্ছে। তো যখন ওর যখন থেকে আর কি জ্ঞান আসে তো ও এই দেখতে পাচ্ছে যে ওর বন্ধুবান্ধবরা ওর সাথে আছে এবং সবাই ওর দিকে এরকম একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তো ওর সাথে যে ছেলেটা ছিল ওর বাইকের পিছনে যে ছেলেটি বসেছিল, যে নীল জামা পরেছিল, তো সে ওকে বলছে, এই তোর কি হয়েছে বলতো? তুই সারাটা রাস্তা অদ্ভুত রকমভাবে বাইক চালালি, কখনো খুব আস্তে বাইক চালিয়েছে, কখনো প্রচণ্ড জোরে বাইক চালিয়েছে। বলছে যে তুই একটা জায়গায় সিগন্যালও ঠিকমতো দাঁড়াচ্ছিলি না, তোর কি হয়েছে? তো ও না তখন আর কিছু বুঝতে পারছে না। তখন ওর কানের মধ্যে যেন একটা তীব্র শব্দ বাজছে দোকানে, চোখের সামনেটা তখন যেন কিরকম আবছা আবছা লাগছে, মাথা ঠিক মতো কাজ করছে না। যাই হোক, তো কোনো রকমে ওখান থেকে ও পায়ে কিছুটা চোট পায়, ওই ছড়ে ঠরে যায়, বাইকেও কিছুটা ক্ষতি হয়। তো তখন অবধি ওর বন্ধুরা ওকে অনেক কিছু বলছে, বাট কোনো কিছুই না ওর মাথায় ঢুকছে না। তো ওরা হোটেলে আসার পরে ও যখন কিছুটা স্বাভাবিক হয় তো তখন ওকে ওর বন্ধুবান্ধবরা অনেক কিছু জিজ্ঞেস করে, বাট ওর কাছে কোনো কিছুরই কোনো সদুত্তর ছিল না। তো ও যেটা জানতে পারে সেটা হচ্ছে ওরা যখন বাইক নিয়ে বাড়ি থেকে বেরোয় কিছুক্ষণ অবধি সব কিছু নর্মাল ছিল, তারপরেই নাকি ওর বন্ধুদের কথা অনুযায়ী, স্পেশালি সেই বন্ধুটা যে বন্ধুটা ওর বাইকেরই পিছনে বসেছিল, সে বলে যে ও নাকি সম্পূর্ণ অন্য ভয়েতে, একটা রকম চাপা ভয়েতে নাকি কথা বলতে থাকে এবং কিছু কিছু জায়গায় ও খুব স্লোলি বাইকটাকে চালায়। সেটা ঠিক আছে, ওর বন্ধু ওকে বলে যে কি এত আস্তে চালাচ্ছিস কেন? এবং কিছু কিছু জায়গায় হাইওয়েতে রীতিমতো বলছে এক একটা নাকি বাস, বড় বড় ট্রাককে ও নাকি ওভারটেক করতে করতে যায়। এবং ওর বন্ধুরা ওই যে বললাম বাইক স্ট্যান্ড করে বা বাইক নিয়ে ওদের যেহেতু এদিক ওদিক বেশ দূরে দূরে ঘোরার অভ্যেস আছে, তো ওরা তো আর মোটামুটি একটা স্পিডে তো বাইক চালায়। বাট ওর বন্ধুরাও ভয় পেয়ে গেছে ওর এই বাইক চালানোর নমুনা দেখে। এক একটা জায়গায় ও এত স্পিডে বাইক চালিয়েছে যে ওর সাথে যে ছেলেটি ছিল সে রীতিমতো ওকে বলে যে ভাই তুই আস্তে চালা, এত জোরে কেন চালাচ্ছিস, কেন তুই এই ট্রাকটাকে ওভারটেক করার চেষ্টা করছিস, এত কাজ দিয়ে কোনোভাবে যদি একটা লেগে যায় তাহলে বিশাল বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এরকম ওকে নাকি বলে। এবং ও নাকি ওকে যতই ওর বন্ধু বলতে থাকে ও নাকি কোনো উত্তর দেয় না, ও নিজের মতো বাইক চালাতে থাকে। এবং ও নাকি অনেক অসংলগ্ন কথাবার্তাও বলে, এমন কিছু কথা যে কথাগুলো ওর বলারই কথা নয়। কোনো একটা জায়গায় কবে কোথায় কি ঘটেছে সেসব নিয়ে কথা বলতে থাকে এবং ওর বন্ধু যতবার ওকে বলে যে কি এসব ফালতু কথা বলছিস, ও কিন্তু কর্ণপাত করে না। এবং তারপরে ও নাকি দেখে ওর যে বন্ধুটি পিছনে বসেছিল সে নাকি দেখে যে ও হঠাৎ করে ও যে রাস্তা দিয়ে যাওয়ার কথা তার থেকে একটা হাইওয়ে থেকে একটা রাস্তা ভিতরের দিকে ঢুকে যায় একটা জায়গায় এসে, তো সে এক্সিট দিয়েও ঢুকে যায় এবং সেটা একটা ভিতরে, যেহেতু বীরভূম ওরা যাচ্ছিল তার আগে অনেক জায়গা পড়ে, অনেক গ্রাম পড়ে, তো সেই গ্রামের ভিতরকার কোনো রাস্তা। তোর বন্ধুটা ওকে বলে যে তুই এদিকে কেন বাইক ঢোকালি, আমাদের তো সোজা যাওয়ার ছিল। তো অনেকবার বলার পরে ও সোজা আবার হাইওয়েতে ওঠে, কিন্তু ওঠার পরে ওর বন্ধুর বক্তব্য অনুযায়ী ও নাকি দুটো হাত ছেড়ে দেয়। ওই যে বলেছিলাম যে ওর
পুরো ব্ল্যাক আউট হয়ে যায়, ওর কিছু মাথায় ছিল না, ওর শরীরের উপরে ওর কোনো কন্ট্রোল নেই, এবং হাত ফাত যখন ছেড়ে চালাতে থাকে মানে ওর বন্ধুর মনে হয় যে ওর কিছু একটা শরীর খারাপ হয়েছিল বা কিছু একটা ওর মধ্যে অস্বাভাবিক ঘটে, এবং সরাসরি একটা জায়গায় ওই ফলক মতো করা ছিল সেখানে গিয়ে সজোরে বাইকটা ধাক্কা মারে। কিন্তু ভাগ্য ভালো যে ওই সময় ওখানে আর কোনো গাড়ি ছিল না, আর দ্বিতীয় হচ্ছে ওরা হাইওয়ের উপরে ছিটকে পড়ে না, ওরা মোটামুটি পাশে একটা মাটির চাষের জমি ছিল সেখানে পড়ে, তো সেই জন্য ওদের কারোরই বিশেষ একটা লাগে না, ওই মাটির উপরে পড়ে যেটুকু ওইটি ছড়ে যায় ওইটুকুই, এর থেকে বেশি কিছু ওদের কোনো প্রবলেম হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে ওর বন্ধু বান্ধব সবার একটাই প্রশ্ন ওকে, যে তুই এরকম অস্বাভাবিক আচরণ কেন করলি? তো তখন কৌস্তব বলে যে আরে আমি তো মানে এরকম বাইক চালাচ্ছি, আমি কিছুক্ষণ পর থেকে আমার মনে হচ্ছে যেন ও বাইকে বসেই নেই, এরকম আমি ওকে দেখতে পাইনি, এরকম ধূসর টি শার্ট পরা একজনকে ওকে আমি এরকম দেখেছি। তো স্বাভাবিকভাবে বন্ধুরা প্রথমে ব্যাপারটা বিশ্বাস করেনি, তো তারপরেও প্রথম থেকে ঘটনাটা বলে যে ওর সাথে বিগত বেশ কিছুদিন ধরে কী কী ঘটনা ঘটেছে। তোর বন্ধুরাও শুনে খুব অবাক হয়েছে, তারাও একটু ভয় পেয়ে যে আবার কী কথা। যাই হোক, ঘোরা ঠোরা মোটামুটি টুকটাক ঘুরে, এবং যখন ওটা ফেরার সময় আসছে তখন ওকে ওর বন্ধু বান্ধবী বলে যে তোর বাইক চালানোর কোনো দরকার নেই, আমাদের মধ্যেই কেউ বাইকটা চালাবে এবং তুই পিছনে বসে চলে আয়। এবং ও যেটা লিখেছে যে ওর যে বন্ধু সে পর্যন্ত ওর বাইকটা চালাতে চালাতে বিভিন্ন সময় থেমে যায়, কারণ ও বলে যে তোর বাইকে কিছু একটা হচ্ছে, মানে আমি বাইক ডান দিকে ঘোরালে বাঁদিকে চলে যাচ্ছে, বাঁদিকে ঘোরালে ডান দিকে চলে যাচ্ছে, মানে ওরও রীতিমতো প্রবলেম হয়, এবং অনেকটা সময় বেশি লাগে ওদের বাড়ি পৌঁছতে ফেরার সময়। তো এর পরে মানে ওর সাথে এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ ঘটতে থাকে, ওর প্রত্যেক মুহূর্তে যেমন আগে মনে হচ্ছে যে কেউ একজন ওর ঘরে রয়েছে, কেউ একজন ওর বাইকের সাথে রয়েছে, এই ঘটনাগুলো ঘটতেই থাকে। তো একদিনের ঘটনা, যেদিন প্রায় ও রাত অবধি জেগে থাকে, সেদিন ওর মনটা খুব খারাপ, মানে ও প্রচণ্ড পাজলড হয়ে গেছে, প্রচণ্ড এক্সস্টেড পুরো বিষয়টা নিয়ে। তো অনেকক্ষণেও জেগে থাকে, তারপরে ভোরের দিকে যখন ওর ঘুম আসে, মানে মোটামুটি যখন তন্দ্রা এসে গেছে, হঠাৎ করে ওর মনে হয় ওই ধূসর জামা পরা যার গলার উপরে মুখমণ্ডলটা নেই, সে এসে একদম ওর সামনে দাঁড়িয়েছে। ও হালকা করে চোখটা খোলে এবং ও স্পষ্ট দেখতে পায়, এবং ওই বীভৎস জিনিসটা দেখার পরে ওর প্রচণ্ড ভয় লাগে, কিন্তু ওর হাত পা একদম অবশ হয়ে যায়, ও চেঁচাতে পারে না, গলা অবশ হয়ে গেছে, কিন্তু ওর মাথা কাজ করছে, ও বুঝতে পারছে যে জিনিসটা ওর সামনে রয়েছে দাঁড়িয়ে, এবং সেই ফ্যাসফ্যাসে ভারী কণ্ঠে ওকে রীতিমতো বলছে যে তুই আর বাইক চালাবি না, তুই যদি আর বাইক চালাস তোর মানে বিশাল ক্ষতি হবে, তোর যা হবে, যা পরিণতি হবে, সেই পরিণতি কিন্তু কেউ আটকাতে পারবে না, তুই আর বাইক চালাবি না, এবং যদি তুই চালাসও সেটা কিন্তু তুই খুব বুঝে চালাবি, বাইক নিয়ে তো যাতায়াত করা একদম চলবে না। এবং এই বলে যখন চলে যায় জিনিসটা ওর ঘরের পাশ দিয়ে জানলা দিয়ে, ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো যেন ওর পায়ে একটা টোকা মেরে গেল, এবং যে মুহূর্তে ওই টোকাটা লাগলো না, সেই মুহূর্তে ওর হাত পায়ে যেন জোর ফিরে পেল। অ্যাজ সাচ যেন ওই জিনিসটা যে এসেছিল সে এটাই চেয়েছিল যে যেন ওর হাতে পায়ে সেই জোরটা না থাকে, এবং যে মুহূর্তে সেই জিনিসটা চলে গেল, ওর পায়ে একটা টোকা মেরে সঙ্গে সঙ্গে কিন্তু ওর হাত পায়ে সেই জোরটা যেন ফিরে পেল। এবং ও লিখেছে যে এটা যে ওর সাথে হয়েছে এবং এই জিনিসটা যে হুবহু ঘটেছে, বলছে যে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু যেহেতু আমার সাথে ঘটেছে আমি তাই জানি এটা কতটা সত্যি। এবার এই জিনিসটা ওর মনের মধ্যে প্রচণ্ড রকমভাবে ভয় এবং একটা মানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ওর মাকে ঘটনাটা বলে, ওর মাসিকেও ঘটনাটা বলে। তো ওর মা বলে যে তুই আজকে থেকে আর অফিস বাইকে করে যাবি না, তুই বাসে করে যাবি। তো ওর কাছেও আর এটা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, বাসে করেই অফিস যাতায়াত শুরু করলো। তো এরপরে
ওর মা ওকে একদিন বলে যে আচ্ছা সত্যি করে বল তো এই জিনিসটা তোর সাথে কেন হলো। তখন ও একটা জিনিস মনে করে, যেটা ওর মনে মাথায় সেভাবে ছিল না, বা সেটা এই ব্যাপারটাই যে ওর জন্য দায়ী সেটাও ও মানে শিওর নয়। বাট ওই যে বললাম যে ওরা বাইক নিয়ে নিয়ে ঘুরতে যেত, তো একবার যেহেতু ও বাইকের কোনো স্ট্যান্ড করতে পারতো না, তো একটা এরকম ফাঁকা রাস্তায় গেছে, তো সেখানে ওর একটা বন্ধু ওকে এরকম স্ট্যান্ড করা শেখাচ্ছিল। এবং সেই সময় ও বাইক নিয়ে যখন যায়, স্টান্ট করবে, জোরে বাইক চালাবে, এরকম তো কিছু কিছু ছেলেদের মানে একটা প্রবণতা থাকে, তো ওরও ছিল। তো একাই বাইক নিয়ে যাচ্ছিল, এবং সেই সময় যখন যাচ্ছিল একজন সাইকেল আরোহীকে ও ধাক্কা মারে। সেটা অবশ্য অনিচ্ছাকৃতভাবে সাইকেল আরোহী বাইকের ধাক্কা খায়, এবং ও যেটুকু দেখে যে লোকটা পড়ে গেল। এবার তারপরে লোকটার কতটা লেগেছিল, কি হয়েছিল, ও কিছুই জানে না। তো ওর মনে হয় যে ওর যতটুকু মনে আছে যে সেই লোকটার ওই ধূসর রঙের একটা টি শার্ট পরেছিল। এবার এই বিষয়টাই এর জন্য দায়ী নাকি সেটা কিন্তু আজও জানে না। বাট ও যেটা লিখেছে যে আজ অব্দি, মানে ওই দিনই ওর শেষ দিন ছিল বাইক চালানো, তারপর থেকে সেই যে ও বাইক চালানো ছেড়ে দিয়েছে, ও আর কোনো দিন বাইক চালায়নি, এবং ও কোনো দিন বাইকে বসে পর্যন্ত নেই। ভাবুন। এবং ও আজও জানে না, মানে ও যেদিন থেকে বাইক চালানো ছেড়ে দিল, ও লিখেছে ম্যাডাম আমার জীবনের সমস্ত প্রবলেম যেন সলভ হয়ে গেল, আমি আর ওই জিনিসটাকে দেখিনি, আমি ওই সেম মা ফ্লাইওভারের উপর দিয়ে আমি গাড়ি করে বাসে করে ফিরেছি, আমার কোনো দিন আর কিচ্ছু ফিল হয়নি, কোনোদিন কিছু ফিল হয়নি। বাট কেন যে সেই সময় ফিল হয়েছে, এবং কেন যে ওকে ওই জিনিসটা এসে বলেছিল যেন আর বাইক না যায়, তাহলে কি ওর কোনো বড় ফাড়া ছিল? তো এরপরে ও একজনকে ওর কুষ্টি বিচার করতে দেয়, এবং সেখানে ওকে লেখে, মানে সেই কুষ্টিতে যিনি বিচার করেছিলেন সে ওকে নাকি পরিষ্কার বলে যে তোমার এই সময় একটা বিশাল বড় ফাড়া আছে, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। হতেই পারে যে সেদিন বা সেভাবে যদি ওই জিনিসটা এসে, সেটা কোনো আত্মা হোক বা কোনো এন্টিটি যাই হোক না কেন, সে যদি ওকে বারণ না করতো, তাহলে হয়তো ও বাইক চালানোটা কন্টিনিউ রাখতো, এবং হয়তো কোনো দুর্ঘটনা ঘটেও যেতে পারতো। এবং তারপর থেকে ওর বন্ধুদেরকেও বলে দেয় যে না এগুলো করবো না, আমরা বাইক স্ট্যান্ড করবো না, তোরাও করিস না, আমি তো আর বাইক চালাবো না, কিন্তু তোরাও আর করিস না। তো এইটাই ছিল ঘটনা। এবারে চলে যাচ্ছে আমি আজকের ইমেলে। তো ঘটনাটা কেমন লাগলো জানাবেন, আর ইমেলটাও শুনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আজকের ইমেলটা আমি যেটা পড়বো আপনাদের সামনে, তো আমি তো এই সেগমেন্টে কারোর নাম মেনশন করি না, তো যিনি ইমেল করেছেন তিনি একটা অদ্ভুত ঘটনা লিখেছেন। সেটা হচ্ছে যে উনি নাকি একবার একটা কোথাও ঘুরতে গেছিলেন ইন্ডিয়ার ভিতরেই, তো সেখানে উনি ওনার যে ব্যাগ, সেই ব্যাগটা ভুলে ফেলে এসেছিলেন। তো ভুলে যখন উনি ব্যাগটা ফেলে আসেন, বাড়িতে আসার পরে ওনার মনে হয় যে উনি ব্যাগটা ফেলে এসেছেন। সেই সময় ওনার কাছে অনেক জিনিসপত্র ছিল, তো সেই জন্য উনি খেয়াল করতে পারেননি। বাড়িতে আসার পর ওনার খুব মন খারাপ হয়, উনি প্রচুর খোঁজ খবর করেন, মানে ব্যাগটা ফিরে পাওয়ার চেষ্টা করেন, বাট কোনোভাবেই ব্যাগটা ফিরে পাওয়া সম্ভবপর হয় না। স্বাভাবিক, উনি ব্যাগ ফেলে এসেছিলেন ঘুরতে গিয়ে, সেটা তো ওইভাবে পাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার, উনি হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু খুব অদ্ভুতভাবে 7 মাস পরে, মানে ভাবুন উনি একটা জায়গায় গিয়ে ব্যাগ ছেড়ে এলেন, বাট তার 7 মাস পরে ওনার কাছে ব্যাগটা আসে, এবং সেটা আসে একটা কুরিয়ারের মাধ্যমে। কিন্তু কোথা থেকে এসছে, কি করে, সেটা উনি কিছু বুঝতে পারেন না। ব্যাগটা ফেরত আসে, ব্যাগের মধ্যে ওনার পার্স ছিল, বাট ব্যাগটা কে পাঠিয়েছে, কি বিদ্যাত উনি কিছু জানতে পারেন না, কিন্তু ব্যাগের মধ্যে উনি প্রচুর শুকনো ফুল পেয়েছিলেন, যে ফুলগুলো ওনার ব্যাগে ছিল না। এবার উনি অনেক রকমভাবে জানার চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন জানার জন্য যে ব্যাগটা কোথা থেকে ওনার কাছে এলো, বাট অদ্ভুতভাবে উনি কোনো ইনফরমেশন পাননি। তো তাই এটা একটা খুব অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটেছে, সেজন্য উনি এটা শেয়ার করেছে। এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত ঘটনা, বাট উনি এটাও তার সাথে জানিয়েছে যে ওই ব্যাগটার উনি তারপর থেকে ইউজ করেননি। তো অবশ্যই আমার মনে ইউজ না করে উনি ভালোই করেছেন, বাট এটা সত্যি আমারও বেশ জানার ইচ্ছে রইল যে ব্যাগটা ওনাকে ঠিক কে রিটার্ন করেছিল। তো এটাই ছিল আজকের ইমেল এপিসোড। কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে।
নমস্কার।